আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন নির্বাচনের পরদিন থেকে দেশের নানা জায়গায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অনেকগুলো দলীয় কার্যালয় খোলা শুরু হয়েছে। 13 ফেব্রুয়ারি থেকে গত 3 দিনে কমপক্ষে 10টি জেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলার ঘটনা ঘটেছে। তবে এর মধ্যে কয়েকটিতে আবার পাল্টা হামলাও হয়েছে। প্রশ্ন হলো, নির্বাচনের পরপরই এমন তৎপরতা শুরু হলো কিভাবে? এখনো কাগজে কলমে অন্তর্বর্তী সরকারের প্রশাসন বলবৎ আছে। যে প্রশাসন আওয়ামী লীগের বিরুদ্ধে ডেভিল হান্ট অপারেশন চালিয়েছিল, হরে দরে আওয়ামী লীগের নেতাকর্মীদের জেলে পুরেছে, সে প্রশাসন কেন চুপ করে আছে? তার চেয়ে বড় প্রশ্ন হলো, সামনের দিনগুলোতে বিএনপি সরকার আওয়ামী লীগকে কিভাবে সামলাবে? বিশেষ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে নতুন সরকারের দৃষ্টিভঙ্গি কি হবে? আওয়ামী লীগ ও বিএনপির কয়েকটি সূত্র বলছে, দেশে থাকা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা বিএনপির শীর্ষ স্থানীয় নেতাদের সাথে কথা বলেছেন। সেসব আলোচনায় কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগের কার্যক্রম চালু করা যেতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে বলে দল দুটির দুজন শীর্ষ নেতা নিশ্চিত করেছেন। জানা গেছে, কমনওয়েলথ, ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকেও সকল দলের রাজনৈতিক কার্যক্রম অবাধে চালাতে দেওয়ার সুপারিশ করা হয়েছে তারেক রহমানের কাছে। মার্চে বাংলাদেশে আসতে পারেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। তার আগেই আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার বিষয়ে নতুন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। অন্যদিকে শেখ হাসিনা ইস্যুকে ঘিরে ভারতের সাথে কোনো ধরনের দ্বন্দ্বে জড়াতে চায় না বিএনপি, সে ইঙ্গিত তা হিন্দুকে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল আওয়ামী লীগের সমর্থকদের নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য। গত শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে এখনো অনেকে আওয়ামী লীগের সমর্থক, তাদের কিভাবে রিকনসিলিয়েশন বা পুনর্বাসন করা হতে পারে? জবাবে তারেক রহমান সংক্ষিপ্ত একটু উত্তর দেন। তিনি বলেন, আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, উত্তরটি সংক্ষিপ্ত হলেও বেশ অর্থবহ। এনডিটিভির প্রতিবেদনটিতে বলা হয়েছে, বাস্তবতা হলো আওয়ামী লীগের এখনো উল্লেখযোগ্য পরিমাণে ভোটার রয়েছে। ব্যালটে দলটির অনুপস্থিতিতে তাদের সমর্থকদের বড় অংশ বিএনপির দিকে ঝুঁকেছে। দেশি বিদেশি নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থাগুলো তাদের রিপোর্টে একথা বলেছে। সবশেষ 16 ফেব্রুয়ারি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, আওয়ামী লীগকে বাইরে রেখে এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হলো কিনা এ নিয়ে আরো প্রশ্ন উঠবে। এনডিটিভি বলছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক বিশ্লেষণে দেখা যাচ্ছে আওয়ামী লীগের ভোটের বড় অংশ বিএনপির ঝুলেতে গেছে। যদিও দলটি ভোট বর্জনের ডাক দিয়েছিল, যারা ভোট দিতে চেয়েছেন তাদের সামনে কার্যত দুটি বিকল্প ছিল, বিএনপি অথবা বাংলাদেশ জামাত ইসলামী। অধিকাংশ ভোটার বেছে নিয়েছেন বিএনপিকে। এনডিটিভির দাবি, এই যে ভোট একদিকে ঘুরে যাওয়ার ব্যাপারটা ঘটেছে, এর পিছনে একটি প্রধান কারণ হলো জাতীয় পরিচয়ের প্রশ্ন। আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলই 1971 সালের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব স্বীকার করে। বিপরীতে জামাত ইসলামী মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল এবং স্বাধীনতার পরও তাদের অবস্থান নিয়ে বিতর্ক রয়ে গেছে। ফলে রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ ও জাতীয়তাবাদী ভিত্তিকে অগ্রাধিকার দেওয়া ভোটারদের একাংশের কাছে দলটি সন্দেহের চোখে দেখা হয়। এনডিটিভি বলছে, সংখ্যালঘু ভোটারদের মধ্যেও বিএনপি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, যারা ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের সমর্থক বলে পরিচিত। এছাড়া আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা নিয়ে একটি ষড়যন্ত্র তত্ত্ব বিএনপির পক্ষে কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। 2024 সালের আন্দোলনকে অনেকে স্বতঃস্ফূর্ত মনে করলেও পরবর্তী সময় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে অনেকেই ডিপ স্টেটের প্রভাব হিসেবে দেখছেন। ভবিষ্যতে যে কোনো দল একইভাবে রাজনৈতিক অঙ্গন থেকে বাদ পড়তে পারে, এমন আশঙ্কা থেকে অনেক ভোটার স্থিতিশীলতার স্বার্থে বিএনপিকে সমর্থন দিয়েছেন বলে মনে করছে এনডিটিভি। ভারতীয় এই সংবাদ মাধ্যম বলছে, আওয়ামী লীগের ভোটার অধ্যুষিত এলাকাগুলোতে কৌশলগত প্রচার,
ভাসমান ভোটারদের লক্ষ্য করে পরিকল্পিত যোগাযোগ কোনো কিছুই ভাগ্যের উপর ছেড়ে দেয়নি বিএনপি। সুইং ভোটার ও আওয়ামী লীগ সমর্থকদের নিজেদের পক্ষে টানতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হয় যাতে জামাতের বদলে বিএনপি হয়ে ওঠে তাদের পছন্দ। এখন সরকার গঠনের পর সত্যিকার আইনের শাসন জারি করা চাই বিএনপি ও তারেক রহমানের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এনডিটিভির বিশ্লেষণে বলা হয়েছে, বাংলাদেশের নতুন সরকারকে এখন সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করতে হবে। একদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে এনসিপি সহ একটি গ্রুপের বিরোধিতা, অন্যদিকে শেখ হাসিনার পতনের পর যে নির্বিচারে রাজনৈতিক হামলা করার প্রবণতা দেখা গিয়েছিল সেই চক্রে না জড়ানো। এই দুয়ের মধ্যে সমন্বয় হবে বড় চ্যালেঞ্জ। ভুয়া ও হয়রানিমূলক মামলা বাতিলের পাশাপাশি সহিংসতায় প্রকৃত দায়ীদের বিচারের আওতায় আনা নিশ্চিত করাও জরুরি হবে। দর্শক, গত 18 মাস ধরে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতা কর্মীরা অনেক এলাকাতেই নির্বাচনের পরদিন থেকেই দলীয় কার্যালয় খোলা শুরু করেছেন। শুরুটা হয় পঞ্চগড় জেলায়। 13 ফেব্রুয়ারি কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ের তালা খুলে দেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপি সভাপতি আবু দাউদ প্রধান। উপজেলার চাকলাহাট বাজারে এই ঘটনা ঘটে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে। নির্বাচনের 2 দিন পর ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উড়িয়েছে একটি দল। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সালাম জানান। শনিবার দুপুরের পর 7-8 জনের একটি দল আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আসে, যে ভবনে বছর 3 ধরে ঝুলতে দেখা গেছে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট লেখা একটি ব্যানার। 15 ফেব্রুয়ারি খুলনায় দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা জাতীয় পতাকা উত্তোলন করেন। একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি টাঙিয়ে পুষ্পমাল্য পরান নেতাকর্মীরা। এই সময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেন তারা। খবর পেয়ে সন্ধ্যায় রেড জুলাই নামে একটি সংগঠনের লোকজন এসে তা ভাঙচুর অপসারণ করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, 2024 সালের 4 আগস্ট জুলাই আন্দোলনের সময় জেলা আওয়ামী লীগের এই কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছিল। এরপর থেকে কার্যালয়টি অব্যবহৃত অবস্থায় পড়েছিল। একই দিনে দিনাজপুর জেলা আওয়ামী লীগের অফিস খুলেছে। সকাল 10টার দিকে শহরের বিভিন্ন স্থান থেকে প্রায় 40-50 জন দিনাজপুর জেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী কার্যালয়ে এসে অবস্থান নেন। এই সময় তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে দিতে ভগ্নপ্রায় অফিসে ঢোকেন। সেখানে ঘণ্টাখানেক অবস্থান করার পর তারা চলে যান। ঠাকুরগাঁও পীরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দলের কার্যক্রমের উদ্বোধন করা হয়। দীর্ঘ 18 মাস পর পটুয়াখালীর 10মিনা উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা হয়েছে 16 ফেব্রুয়ারি। সোমবার সকাল 7টার দিকে উপজেলার নলখোলা বাজারে বন্ধ থাকা কার্যালয়টির তালা খোলেন উপজেলা বাংলাদেশ যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতারা। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় কার্যালয়ের সামনে জড়ো হয়ে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেয়। পরে কার্যালয়ের ভেতরে ও বাইরে দীর্ঘ 18 মাস পর 10মিনা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শুভ উদ্বোধন শীর্ষক একটি ব্যানার টাঙানো হয়। 2024 সালের 5 আগস্ট বিকেলে 10মিনা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালিয়ে সেটি তালাবদ্ধ করে দেওয়া হয়েছিল। পাবনায় দলীয় কার্যালয়ের সামনে কয়েকজন নারী নেত্রী গিয়ে জাতীয় পতাকা উড়িয়েছেন। চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড় সংলগ্ন দোস্ত বিল্ডিং এর উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের সাইনবোর্ড টাঙিয়েছেন নেতাকর্মীরা। 16 ফেব্রুয়ারি বিকেলে ওই কার্যালয়ে গিয়ে সাইনবোর্ড লাগান উত্তর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক শওকতুল আনাম এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা কাজী সুরুজ। এ সময় তাদের সঙ্গে আরো কয়েক নেতাকর্মী ভবনটিতে অবস্থান করেছিলেন। এতদিন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ওই অফিসটি দখল করে রেখেছিল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। সোমবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় দুজন ব্যক্তি জয় বাংলা স্লোগান দিয়ে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ লেখা স্টিকার কার্যালয়ের দরজার উপর লাগিয়ে দিচ্ছেন। গত বছর 21শে অক্টোবর ওই ভবনের 4র্থ তলায় উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে তালা ঝুলিয়ে দিয়েছিল একদল যুবক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই দিনের ভিডিওতে দেখা যায় একদল যুবক কার্যালয়টির বাইরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করছে। গত রোববার নগরের লালদিঘির পারে সড়কের পাশের দেয়ালে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি মুরাল ধুয়ে মুছে পরিষ্কার করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, বরগুনার বেতাগী উপজেলার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তালা ভেঙে নিয়ন্ত্রণ নিয়েছে ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা। সোমবার বেলা 3টার দিকে বেতাগী পৌর মার্কেট এলাকায় অবস্থিত উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের নেতারা ঢুকেন। এই সময় তারা কার্যালয়ের ভিতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙান। এরপর দলীয় কার্যালয়ে সাইনবোর্ড টাঙানো হয়।
এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রথম আলোর খবরে বলা হয়েছে 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর বেতাগে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর করে তালাবদ্ধ করা হয়। এরপর থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা আত্মগোপনে ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এসব নেতা কর্মীদের অনেকেই আবার সরব হয়েছেন। বগুড়ায় দলীয় কার্যালয়ে পতাকা টাঙানো হয়েছে। সূত্রগুলো বলছে, নির্বাচনের আগে থেকে বিএনপির শীর্ষ নেতাদের একটি অংশের সাথে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের যোগাযোগ ছিল। নির্বাচনের পর সেটি আরও বেড়েছে। ইতিমধ্যে দল দুটির শীর্ষ পর্যায়ে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে আলাপ হয়েছে। বিশেষ করে নির্বাচনের পর যাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন করা না হয়, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বিএনপির হাইকমান্ড থেকে বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়েও নির্দেশ দেওয়া হয়েছে। নাটোরের সিংড়া উপজেলার ছাতারদিঘি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন আকন্দকে মারধরের ঘটনায় শামীম হোসেন নামের এক যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করেছে যুবদলের কেন্দ্রীয় কমিটি। অন্যদিকে নির্বাচন পর্যবেক্ষণ করতে আসা কমনওয়েলথ ও ইউরোপীয় ইউনিয়ন তাদের প্রতিবেদনে আওয়ামী লীগ সহ সকল দল যাতে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারে সে সুপারিশ করেছে। আবার বাংলাদেশের নতুন সরকারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্য মার্চের প্রথম সপ্তাহে ঢাকা আসতে পারেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। তিনি 6 থেকে 9 মার্চ ঢাকায় সফর করার কথা রয়েছে। পল কাপুর ঢাকায় আসার আগেই আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে করণীয় ঠিক করার ব্যাপারে এক ধরনের চাপ আছে নতুন সরকারের উপর। নির্বাচনের আগে এ বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন বিএনপির শীর্ষ নেতাদের সাথে কথা বলেছিলেন। সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ছাড়া আরেকটি বিষয়ে নতুন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। সেটি হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যু। সূত্রগুলো বলছে, ভারত ও শেখ হাসিনা ইস্যুতে বিএনপি সরকার অন্তর্বর্তী সরকারের পথে হাঁটবে না, সে ইঙ্গিত ইতিমধ্যে দ্য হিন্দুকে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 16 ফেব্রুয়ারি ভারতীয় এই গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশ যুদ্ধ করতে পারবে না। যারা যুদ্ধের কথা বলেন তারা পাগলের মতো কথা বলেন। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো একক বিষয়ে আটকে থাকবে না এবং শেখ হাসিনার ভারতে অবস্থান দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাধা হবে না বলে মনে করছেন বিএনপি মহাসচিব। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি বলেছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে না পাঠালেও তা বাণিজ্য সম্পর্ক সহ বৃহত্তর সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা হবে না। নতুন সরকার আরো ভালো সম্পর্ক গড়তে চায়। মির্জা ফখরুল মনে করিয়ে দেন, 1975 সালের আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর তার 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা যখন ভারতে অবস্থান করছিলেন, সেই সময় ভারত সফর করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ভারতের তখনকার প্রধানমন্ত্রী মোরারজি দেশাই ঢাকায় এসেছিলেন। তিনি বলেন, 1980 সালের জানুয়ারিতে জিয়াউর রহমান দিল্লি সফর করে ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সূত্রগুলো বলছে, বাংলাদেশের নতুন সরকার শেখ হাসিনার ইস্যুটিকে এক পাশে সরিয়ে রেখে আপাতত এই বছরের মধ্যে গঙ্গা পানির চুক্তি নবায়নের বিষয়টি সামনে আনতে চায়। পাশাপাশি সীমান্ত সমস্যা ও বাণিজ্য প্রতিবন্ধকতাগুলো দূর করে ফেলতে চায়। তবে সরকারকে আওয়ামী লীগ ইস্যুতে তাড়াতাড়ি একটি সিদ্ধান্ত যে নিতে হবে সেটি বোঝাই যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির যে ভূমিদশ বিজয়, ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা, ভোট কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি এবং উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান, এই জিনিসগুলো ইতিহাস হয়ে থাকবে। কেন এমন হলো? এভাবে তো হওয়ার কথা ছিল না। আমরা যে ভাই বা যে ধরনের একটা উত্তাপ ছড়ানো হয়েছিল, সেক্ষেত্রে একেবারে বড় থেকে ছোট, ছোট থেকে মাঝারি সবার মধ্যেই জামাত আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। সকলের মধ্যে ম্যাটিকুলাস ডিজাইনের ভয় শুরু হয়ে গিয়েছিল। সবাই ধারণা করেছিল যে জামাত ছলে বলে কৌশলে ক্ষমতায় আসবে। বড় বড় পদ পদবিগুলোতে তাদের লোক যেভাবে আছে, তারা অতীতে ডাকসু নির্বাচন থেকে শুরু করে অন্যান্য নির্বাচনে যে র্যাগিং করেছে, যেভাবে নীলক্ষেত থেকে ব্যালট পেপার ছাপিয়ে তারা ভোটের ফলাফল উল্টে দিয়েছে, একই ঘটনা জাতীয় নির্বাচনে তারা করতে পারে। দ্বিতীয়ত, তাদের ব্যাংক আছে, বিমা আছে, প্রচুর টাকা আছে,
দুহাতে টাকা খরচ করতে পারে, 10,000 20,000 কোটি টাকা। তার সঙ্গে সঙ্গে দেশ বিদেশের যে প্রচারণা এবং প্রোপাগান্ডা মেশিনগুলো রয়েছে সেগুলো অনেকটা তাদের পক্ষে। চীন, পাকিস্তান, তুরস্ক এই দেশগুলোর সঙ্গে সঙ্গে আবার সৌদি আরব ও চাচ্ছিল যে জামাত ক্ষমতায় আসুক। অন্যদিকে তালেবান রাষ্ট্র আফগানিস্তান জামাতের সঙ্গে, হেফাজতের সঙ্গে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জামাতের একটি সম্পর্ক গত 17 মাসে গড়ে তুলেছিল। এগুলো দেখে আমরা ভয়ে অস্থির হয়ে পড়েছিলাম যে জামাত ক্ষমতায় আসবে। তো এই অবস্থাতে প্রথম দিকে দেখলাম যে আমরা শেখ হাসিনা বা আওয়ামী লীগের লোকজন যারা আছেন তারা বিএনপি সম্পর্কে খুব নরম ভাষায় কথা বলছেন। বিএনপির সঙ্গে একটা সমঝোতা, রিকনসিলিয়েশন, এই কথাগুলো তারা বলে আসছিল এবং সজীব ওয়াজেদ জয় তারেক রহমান সাহেবের সঙ্গে কণ্ঠ মিলিয়ে অনেক কথা বলেছেন। এমনকি শেখ হাসিনা স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী, তিনি বিভিন্ন সময় তারেক রহমান সাহেবকে নিয়ে তো সারা জীবনে বিষোদ্গার করেছেন, কিন্তু এই গত 17 মাসে দেখা গেল বিএনপি নিয়ে, খালেদা জিয়া নিয়ে, রাজনীতি নিয়ে তিনি অনেকটা লিবারেল অবস্থায় ছিলেন। তখন সবাই ধারণা করতো যে সম্ভবত বিএনপির সঙ্গে আওয়ামী লীগের একটা সমঝোতা হতে পারে এবং এই সমঝোতার ক্ষেত্রে ভারত খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বা করেছে। যখন তারেক রহমান সাহেবের বাংলাদেশে আসার বিষয়টা খুব অনিবার্য হয়ে পড়ল, এর কারণ হলো একে তো বিশৃঙ্খল রাজনীতি, দ্বিতীয়ত তার মা হাসপাতালে অসুস্থ এবং এতটা গুরুতর অসুস্থ সবাই বলা বলি করছিলেন যে তিনি হয়তো বেঁচে নেই। তো তখন তারেক রহমান সাহেব বললেন যে তার বাংলাদেশে ফিরে আসার যে বিষয়টি, এটি আসলে তার একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না। এটি নিয়ে তুমুল হট্টগোল হলো, যে যার মতো করে বলল এ দেশ ছেলাবে কীভাবে, সে তো পরাধীন, সে লন্ডনের নাগরিকত্ব নিয়েছে, ওই নাগরিকত্ব ছেড়ে তার পক্ষে আসা সম্ভব নয়, সে লন্ডনের অ্যাসাইলামে আছে, নানা রকম কথাবার্তা যখন বলা হচ্ছিল, ঠিক সেই সময়টাতে বাংলাদেশে ওসমান হাদির যে হত্যাকাণ্ড ঘটলো এবং সেই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সারা বাংলাদেশ এতটা উত্তাল হয়ে পড়ল যে কোনো কিছু কারো নিয়ন্ত্রণে ছিল না। বিএনপির যারা লোকজন তারা প্রমাদ গড়লেন যে আর একটি ইসলামী বিপ্লব হয়ে যেতে পারে, আরেকটি 5ই আগস্ট হয়ে যেতে পারে এবং নতুন একটি বিপ্লবী সরকার হাদির এই মৃত্যুকে কেন্দ্র করে ঘটে যেতে পারে এবং সেটা প্রায় ঘটেই যাচ্ছিল যেদিন হাদির জানাজা হলো। তো হাদির এই মৃত্যুর ঘটনার সঙ্গে সঙ্গে তারেক রহমান সাহেব নাটকীয়ভাবে বাংলাদেশে আসার ঘোষণা দিলেন এবং তিনি বললেন যে তিনি 25 তারিখে আসবেন এবং 25 তারিখে তিনি আসলেন এবং যথারীতি যেটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম যে তিনি আসার পর যমুনার গুরুত্ব থাকবে না, তিনি আসার পর সবাই তার কাছে যাবে এবং তিনি যেদিন বাংলাদেশে পা দিবেন ওই দিন থেকে তিনি বাংলাদেশের অঘোষিত প্রধানমন্ত্রী হয়ে যাবেন। এই কথাগুলো আমরা কে বলেছেন জানি না, কিন্তু আমি গত 4-5 মাস যাবৎ বলতে গেলে ঝুঁকি নিয়েই কিন্তু এই কথাগুলো বলছিলাম। এর কারণ হলো এখন আজকের এই দিনে তারেক রহমান সাহেবের প্রশংসা করাটা খুবই সহজ একটা বিষয় এবং মাগনা একটা বিষয়, কিন্তু যাকে বলা হয় তারেক রহমান সাহেবের লন্ডনের সাথে যে বৈঠক হলো ওই সময়টা পর্যন্ত, অর্থাৎ 2025 সনের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই সময়টার মধ্যে তারেক রহমান সাহেবের প্রশংসা করাটা, তার পক্ষে বলাটা ভীষণ রকম যাকে বলে ঝুঁকির মধ্যে ছিল। এই কারণ হলো অহরহ মহবত ছিল, এমনকি বিএনপির লোক, মির্জা আব্বাসের মতো লোক, মির্জা ফখরুল সাহেবের মতো লোক, তারপর সালাউদ্দিন সাহেবের মতো লোক, তারাও মবকে ভয় পেতেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটে যেখানে তারেক রহমান সাহেবকে নিয়ে বাজে রকম স্লোগান হতো 1 2 3 4, তারেক রহমান সাহেবের ঢ্যাস মার, তারপরে টিনের ছেলে কাউয়া, তারেক আমার ঢ্যাস, এই সমস্ত কথাবার্তা বলা হতো। তো সেক্ষেত্রে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন, বাংলাদেশে ফিরে আসবেন, সে আসলে জামাতের কোনো গুরুত্ব থাকবে না, এই কথাগুলো বলা এত সহজ ছিল না। আপনারা যারা ইউটিউব দেখেন দেখবেন যে ওই সময়টাতে আমি এই কথাগুলো বলেছি। যাই হোক, তিনি এসেছেন, আসার পরে ঠিক যেভাবে বলেছিলাম ওভাবেই সব কিছু হয়েছে। কিন্তু অবাক করার ব্যাপার হলো যে তিনি যে তারিখে আসলেন, 25শে ডিসেম্বর তারিখে আসলেন, তো তার আসার আগে 25শে ডিসেম্বর না কয় তারিখে আসলাম এখন, 25 ডিসেম্বরে হয়তো বা আসলেন। তো তিনি যেদিন আসলেন সেই দিন থেকে আওয়ামী লীগের কথাবার্তা অনেকটা উল্টে গেল। অর্থাৎ শেখ হাসিনা যেভাবে তারেক সাহেবের ব্যাপারে লিবারেল ছিলেন, তিনি আবার সেই তারেক সাহেবকে খুঁটা দিয়ে কথা বলা শুরু করলেন। তিনি বাংলাদেশে আসার পর আগের ভাষাতেই কথাবার্তা বলা শুরু করলেন। আবার তিনি আগে যেভাবে
ভোটে অংশগ্রহণ করবেন, তারপরে সুযোগ পেলে অবশ্যই অংশগ্রহণ করবেন, তারপর তিনি এখনো দেশের বৈধ প্রধানমন্ত্রী, এই কথাগুলো তিনি বলা শুরু করলেন। আগে কিন্তু তিনি বলেছিলেন যে ঠিক আছে, যেটা ঘটে গেছে আমি মেনে নিয়েছি, আমি পদত্যাগ করেছি, এই কথাগুলো বলেছেন। কিন্তু পরবর্তী দেখা গেল তারেক রহমান সাহেব আসার পরে আওয়ামী লীগ তার কথা পরিবর্তন করে বলার চেষ্টা করলেন যে এখনো শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী, ক্যাবিনেট বৈধ, সংসদ বৈধ, সবকিছু বৈধ। এই কথাগুলো তারা কিন্তু একের পর এক বলা শুরু করলেন তারেক রহমান সাহেব আসার পরে। ফলে আমরা ভাবলাম যে পরিস্থিতি আরো হয়তো জটিল হয়ে যাচ্ছে এবং আওয়ামী লীগ যে কোনো মূল্যে নির্বাচন বয়কট করার চিন্তা করবে বা চেষ্টা করবে। অন্যদিকে তিনি এবং তার যে পুত্র সজীব ওয়াজেদ জয় তারাও বলে ফেললেন যে কোনো অবস্থাতেই যাকে বলা হয় আমার যারা ভোটার ভোট কেন্দ্রে যাবে না, এবং তাদের স্লোগান হলো নো ভোট নো ভোট। মানে যেহেতু ব্যালট বাক্সে মানে ব্যালট পেপারে প্রতীক হিসেবে নৌকা নেই, কাজেই এখানে নৌকার বাইরে কোনো ভোট হতে পারে না। তো এই যে প্রচারণা তুঙ্গে, সেই তুঙ্গে প্রচারণা হওয়ার পর সাংগতিক কারণে বিএনপির যারা লোকজন তারাও ভয় পেয়েছেন, আওয়ামী লীগের যারা লোকজন তারাও দ্বিধাগ্রস্ত ছিলেন, সবাই মনে করছিলেন আমরা ভোট কেন্দ্রে যাব না। কিন্তু আসলে শেষমেশ কিন্তু ভোট হয়ে গেছে। তাহলে এখানে কি হলো? এখানে কি কোনো চাণক্য নীতি কাজ করেছে? অর্থাৎ ওই যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বেগম জিয়ার যে শেষকৃত্য অনুষ্ঠানে বা জানাজাতে তিনি এলেন, তারেক রহমান সাহেবের সঙ্গে ঘনিষ্ঠভাবে বৈঠক করলেন এবং ওই সময়টাতে ডক্টর মোহাম্মদ ইউনূস বা সরকারের কর্তা ব্যক্তিরা জয়শঙ্করের সঙ্গে বৈঠক করার চেষ্টা করেছেন, কিন্তু জয়শঙ্কর সেটা না করে শুধু তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করে তিনি যে ভারতীয় বিমান বাহিনীর যে প্লেনে করে এসেছিলেন সেটাতে করে তিনি উড়ে গেলেন। 2 নম্বর হলো যে এই যে ভারতের যে প্রজাতন্ত্র দিবস, সেই প্রজাতন্ত্র দিবসে বিএনপির সকল নেতাদেরকে দাওয়াত করা হলো এবং সেখানে যিনি প্রণয় ভার্মা রয়েছেন ভারতের রাষ্ট্রদূত, তার সঙ্গে বিএনপির একটা নিদারুণ দহরম মহরম সম্পর্ক হলো। এবং এই সময়টিতে দেখলাম যে নজিরবিহীনভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনাব তারেক রহমান সাহেবকে স্বাগতম জানিয়েছেন, কংগ্রাচুলেশন করেছেন এবং চমৎকার ভাষা, সম্মান রেখে মর্যাদা রেখে তিনি সেই কাজটি করেছেন। ইট মিনস যে এই বিজয়, এই ভোট, এই সব কিছুর পিছনে দিল্লির একটা গ্রিন সিগন্যাল ছিল এবং নরেন্দ্র মোদী যেটা আশা করেছেন সেটি হলো যে এই বর্তমান সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত এবং এই বিজয়কে তারা একটা ল্যান্ডমার্ক ভিক্টরি হিসেবে অভিহিত করেছেন এবং তারেক রহমান সাহেবের সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তার সঙ্গে আবার যোগ দিয়েছেন অল ইনক্লুসিভ, মানে আওয়ামী লীগকে সহ। এখন সেক্ষেত্রে যদি চাণক্য নীতিটা এরকম হয়ে থাকে যে উপরে উপরে শেখ হাসিনা যে কথাগুলো বলেছেন মূলত জামাতকে বিভ্রান্ত করার জন্য, সজীব ওয়াজেদ জয় যে কথাগুলো বলেছেন জামাতকে বিভ্রান্ত করার জন্য, আর অন্যদিকে তলে তলে যে কাজগুলো হয়েছে সেটা হলো ভোটারদেরকে বিভিন্ন, তাদের তো যে ওয়েব মিটিংগুলো হয়, খুব গোপন ওয়েব মিটিংগুলো হয়, সেই ওয়েব মিটিংয়ে ভোটারদেরকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য হয়তো নির্দেশনা যদি তারা দিয়ে থাকে এবং এই তাদের নির্দেশনা দেওয়ার পেছনে যদি নরেন্দ্র মোদী দিল্লি অথবা রয়ের কোনো ভূমিকা থাকে, তাহলে ধরে নিতে পারেন যে রাজনীতিতে আগামীতে নতুন যে সমীকরণ আসছে সেই সমীকরণে জামাতের যে প্রভুত্ব শুরু হয়েছিল গত 17 মাস ধরে আর যেটি অব্যাহত ছিল সেটি ক্রমশ হ্রাস পেতে থাকবে। আল্লাহ ভালো জানেন, কল্যাণ হোক এদেশের, মঙ্গল হোক আমাদের সবার, দেশ ভালোভাবে চলুক আর গণতন্ত্রের সুফল আমরা সবাই উপভোগ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।